সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলা ভিউ টিভি রাতের আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার পর্যালোচনা নিয়ে। এছাড়াও দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা আগামীকালের প্রকাশিতব্য বিভিন্ন প্রিন্ট পত্রিকার বিভিন্ন সংবাদ এবং তার পর্যালোচনা নিয়েও আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। প্রথমেই আমার কাছে আছে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com। siletview24.com এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, প্রেমের কারণে খুন হয়েছেন গোয়াইনঘাটের নির্মল। দর্শক, আপনারা জানেন সিলেটের একটি গোয়াইনঘাট উপজেলায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং যেটি গত 6 দিন পূর্বে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং এটির কিন্তু রহস্যজনক একটি আলোচিত হত্যা মামলা ছিল এবং এটির কিন্তু হত্যাকাণ্ডের ঘটনার 6 দিন পরে কিন্তু এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে তদন্তকারী কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা। তিনি কিন্তু বলছেন যে আসলে নির্মল বিশ্বাস যে খুন হয়েছেন সেটি কিন্তু তার মোটরসাইকেল কিংবা অন্য কোনো কারণে নয়, তাকে হত্যা করা হয়েছে প্রেম সংক্রান্ত জেরে। কণিকা দাস কঙ্কা নামক একজনকে কিন্তু পুলিশ আটকও করেছে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও প্রায় 3 থেকে 4 জনকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ এবং এই রহস্যটি উদ্ঘাটন হয়েছে। এই নিউজটি বর্তমানে siletview24.com এই মুহূর্তে তাদের প্রধান লিড করে রেখেছে। এরপরে যে নিউজগুলো কিন্তু siletview24.com বেশ 3 থেকে 4টি নিউজ কিন্তু পরবর্তী লিড করে রেখেছে এবং সেগুলো কিন্তু আজকের সিলেটে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উরস সংক্রান্ত নিউজ, তারা দ্বিতীয় যে নিউজটি এই মুহূর্তে লিড করে রেখেছে সেখানে কিন্তু বলছেন শেখ হাসিনার পক্ষে দরগায় গিলাফ দিলেন কামরান। জননেত্রী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কিন্তু প্রতি বছরই কিন্তু এইরকম যখন উরুস শুরু হয়, প্রতি বছর উরুসে কিন্তু 2 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী উরুসগুলোতে উরুসের কার্যক্রম যখন শুরু হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু গিলাফ দেওয়া হয় এবং এবারও তার কিন্তু ব্যতিক্রম নয়। এবার কিন্তু মহানগরে কিন্তু সাবেক মেয়র কামরান কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষে দরগায় গিলাফ দেন। আজকে কিন্তু দুপুর 11টার দিকে কিন্তু তিনি এই গিলাফ প্রদান করেন এবং এছাড়াও কিন্তু সিলেট জেলা আওয়ামী লীগের কিন্তু সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও কিন্তু শেখ হাসিনার পক্ষে গিলাফ প্রদান করেন। এছাড়াও কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু খালেদা জিয়ার পক্ষ থেকেও বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষ থেকেও কিন্তু এবার দরগা শরীফে কিন্তু গিলাফ দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতা সহ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে কিন্তু এই গিলাফ প্রদান করেন খালেদা জিয়ার পক্ষ থেকে। এছাড়াও কিন্তু আজকে দর্শক, আপনারা জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 700তম উরস এবং তিনি কিন্তু 1303 আরবি ক্যালেন্ডারে 1303 খ্রিস্টাব্দে কিন্তু তিনি সিলেট এসেছিলেন প্রায় 360 জন আউলিয়া নিয়ে এবং সেখানে কিন্তু তিনি সিলেটে ইসলাম প্রচারের মতো একটি ধর্ম প্রচারের কাজে কিন্তু নিয়োজিত ছিলেন এবং 1346 সালে কিন্তু তিনি এখানেই মৃত্যুবরণ করেন এবং সেই থেকে কিন্তু 1346 সালের 19 ডিলকর তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। সেই থেকে কিন্তু সেই পরের বছর থেকেই কিন্তু তার যে ভক্ত তারা কিন্তু এই পরবর্তী 2টা দিন, তার মৃত্যুর পরবর্তী 2টা দিন কিন্তু তারা তার মৃত্যুবার্ষিকীটি পালন করে আসছে বিভিন্ন উরসের মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার কিন্তু উনার 700তম উরস বা মৃত্যুবার্ষিকী ছিল এবং এই জন্য কিন্তু 700তম মৃত্যুবার্ষিকী এটাতে কিন্তু খুব বেশি একটি ভক্ত সমাগম বা ভক্তদের যে একটি অতিরিক্ত যে একটি ভালোবাসা তার প্রতি এবং তার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু বেশ ভক্তদের ঢল নেমেছিল, এমনটি কিন্তু আমাদের প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিন্তু শাহজালাল মাজারে কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু সেখানে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জেদান আল মুসা। তিনি কিন্তু জানিয়েছেন যে সেখানে
তিনি কিন্তু জানিয়েছেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যতটুকু যা করার প্রয়োজন তা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। তাছাড়া যানজট কমানোর জন্যও কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, এমনটি কিন্তু পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, এমনটি রিপোর্টে বলা হয়েছে। এছাড়া কিন্তু আরেকটি নিউজ সিলেট B24.com এই মুহূর্তে তাদের সর্বশেষ যে লিড করে রেখেছে, সেখানে কিন্তু তারা বলছেন জ্বর নিয়েই বন্যার্থদের কাছে ছুটে যেতেন ডাক্তার শাহাদাত। দর্শক আপনারা জানেন একটি মর্মান্তিক খবর, ডাক্তার শাহাদাত কিন্তু মৃত্যুবরণ করেছেন। তিনি কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু ডেঙ্গু জ্বর থাকা অবস্থায় উনি যে উনার যে কর্মদায়িত্ব উনার উপরে ছিল, কিন্তু এই সিভিল সার্জন, হবিগঞ্জের সিভিল সার্জন, তিনি কিন্তু সেই দায়িত্ব থেকে পিছপা হননি। তিনি কিন্তু অনেক সময় জ্বর নিয়ে অসুস্থ থাকা অবস্থায়ও তিনি বন্যার্থদের সাহায্যের জন্য ছুটে গিয়েছিলেন, এমনটি কিন্তু রিপোর্টটিতে বলা হয়েছে। দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি জাতীয় পর্যায়ের একটি প্রিন্ট পত্রিকা, যেখানে বলা হয়েছে প্রথম আলো পত্রিকাটি, দৈনিক প্রথম আলো পত্রিকাটি এই মুহূর্তে যেটি তাদের প্রধান লিড করে রেখেছে, সেখানে কিন্তু বলছেন এরশাদের আসনে বুথে যেতে জাপায় নজর বিএনপির। তাই এখানে কিন্তু বলা হয়েছে যে দর্শক আপনারা জানেন গত 14 জুলাই বিভিন্ন রোগে ভুগে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে কিন্তু হার মেনেছেন এরশাদ, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এরশাদ। তিনি কিন্তু মারা যাবার পর তার আসন, সেই সংসদীয় আসনটি কিন্তু শূন্য ঘোষণা করা হয় এবং সেই আসনে কিন্তু বিএনপি সহ উপনির্বাচনে কিন্তু বিএনপি যেতে চায়, এমনটি কিন্তু নিউজ এই মুহূর্তে প্রথম আলো করে রেখেছে। এছাড়া দ্বিতীয় যে লিডটি করে রেখেছে সেখানে কিন্তু বলছেন ভেঙে যাচ্ছে মিনহাজুল হাবিবুলের নির্বাচক কমিটি। দর্শক এটি কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের সংক্রান্ত একটি নিউজ, যেখানে আপনারা জানেন প্রধান নির্বাচক কিন্তু মিনহাজুল আবেদিন, তিনি কিন্তু এবং মিনহাজুল এবং হাবিবুল, ওনারা কিন্তু নির্বাচক কমিটিতে আছেন। তাদের কিন্তু মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে এবং তাদের মেয়াদ বাড়ানো হবে কি না সেটি নিয়ে হয়তো আগামী শনিবার যে বোর্ডের যে মিটিং আছে সেখানে হয়তো কথা হবে, কিন্তু তার আগেই কিন্তু একটি ভাঙ্গনের সুর বা তাদের একটি সুর দেখা যাচ্ছে। কেননা অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে অনুষ্ঠিতব্য যে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো, সেখানে কিন্তু শ্রীলঙ্কায় যাচ্ছেন না কোনো নির্বাচক, কেননা হাবিবুল বাসার পারিবারিক সফরে যুক্তরাষ্ট্র আছেন এবং মিনহাজুলের কিন্তু এই মুহূর্তে তার শ্রীলঙ্কায় যাওয়ার কিন্তু টিকিটটি বাতিল করা হয়েছে, এমনটি কিন্তু বলছেন। কিন্তু সেখানে যদিও বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বলছেন তিনি অন্য কোনো কারণে হয়তো তাকে রাখা হবে কি না হবে এইটা নিয়ে নয়, অন্য কারণে তাকে শ্রীলঙ্কা যেতে দেওয়া হচ্ছে না, কেননা বাংলাদেশ এ দলের এই মুহূর্তে খেলা চলছে এবং সেখানে হাবিবুল বাশা, সেখানে মিনহাজুলকে যাতে তিনি এ দলের পারফরমেন্স দেখতে পারেন, তাকে এই জন্যই কিন্তু তাকে শ্রীলঙ্কায় নেওয়া হচ্ছে না। যদিও বিষয়টি নিয়ে ক্রিকেট বুদ্ধারা বলছেন হয়তো মিনহাজুল এবং হাবিবুলের নির্বাচক কমিটি ভেঙে যাচ্ছে এবং তাদের মেয়াদ হয়তো এই মেয়াদে আর বাড়ানো হবে না, এমনটি কিন্তু বিভিন্ন ক্রিকেট বুদ্ধারা বলছেন। আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যে একটি নিউজ সেখানে কিন্তু রোশনের বিবৃতিটি কাঁচা, বিশ্বাসযোগ্য নয়, এমনটি বলেছেন কিন্তু জিএম কাদের কিন্তু বর্তমানে কিন্তু জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত 14 জুলাই কিন্তু দর্শক আপনারা জানেন গত 14 জুলাই এরশাদের মৃত্যুর পর তিনি কিন্তু দায়িত্ব পালন করে আসছেন, তবে তখন থেকে এরশাদ জীবিত থাকা অবস্থায় গত মে মাসে কিন্তু জিএম কাদেরকে, ওনার ছোটো ভাইকে কিন্তু তিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়ে যান, কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় যদিও সেটি প্রকাশ্যে কোনো দ্বন্দ্বে না আসলেও ওনার মৃত্যুর পর থেকে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রওশন এরশাদ, যিনি এরশাদের স্ত্রী, তাকে কিন্তু একটি দলের একটি অংশ তাকেই চেয়ারম্যান হিসাবে, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে চাচ্ছেন এবং সেই থেকে কিন্তু দ্বন্দ্বটি এরশাদের মৃত্যুর পর থেকে আস্তে আস্তে প্রকট আকার ধারণ করছে এবং এটি কিন্তু আজকে যেন সুলকলাপূর্ণ হয়েছে, কেননা রওশন এরশাদ একটি হাতে লেখা একটি বিজ্ঞপ্তি কিন্তু পাঠিয়েছেন সাংবাদিকদের কাছে, এমনটি কিন্তু এই বিবৃতিটি রওশন এরশাদের এই বিবৃতিটি কিন্তু বিশ্বাসযোগ্য নয়, এমনটি বলছেন কাদের। দর্শক আপনারা এই বিষয়টা নিয়ে কিন্তু জাতীয় পার্টির মধ্যে এখন মতবিরোধ দেখা দিয়েছে এবং সেটি কিন্তু তাদের যে নেতৃত্ব নিয়ে একটি যে প্রকট
একটি যে প্রকট দ্বন্দ্ব সেটি কিন্তু প্রকাশ্যেই আসছে এবং এটি কিন্তু জাতীয় পার্টির জন্য এটি একটি অশনি সংকেত এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা। দর্শক, আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে বেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়ে বেশ সুখবর। আজকে কিন্তু বাংলাদেশ জিতেছে শ্রীলঙ্কার একটি দলের সাথে বাংলাদেশের, সেখানে কিন্তু মোহাম্মদ মিঠুন কিন্তু বেশ ভালো একটি পারফরমেন্স করেছেন। তিনি কিন্তু 91 রান করেছেন এবং তিনি কিন্তু একটি বার্তা দিয়ে রেখেছেন যে তিনি সাকিব আল হাসানের জায়গায় অর্থাৎ 3 নম্বরে ব্যাটিং করার যোগ্য এবং তিনি অনেকটি প্রস্তুত, এমনটি কিন্তু তিনি বার্তা দিয়ে রেখেছেন। এই মুহূর্তে কিন্তু এই নিউজটিও কিন্তু প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে যে তাদের যে কয়েকটি নিউজ তাদের স্ক্রলে প্রধান শিরোনাম হিসেবে রেখেছে, সেখানের মধ্যে একটি হচ্ছে এইরকম: ছেলেধরা সন্দেহে শিবচরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গুণধুলাই। দর্শক, আপনারা জানেন এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশে বর্তমানে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং বেশ সমালোচিত একটা বিষয়, যে যেখানে ছেলেধরা সন্দেহে বেশ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ এবং অপরিচিত যে কাউকে দেখলেই যেন ঝাঁপিয়ে পড়ছে দেশ বিরোধী একটি চক্র, এমনটি কিন্তু বলা হচ্ছে। যারা দেশের উন্নয়ন চায় না তারা কিন্তু এই গুজবটিকে পদ্মা সেতুতে মাথা লাগবে এই গুজবটাকেই কাজে লাগিয়ে কিন্তু তারা একটি অস্থিতিশীল দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে, এমনটাই বলছেন। এবং প্রশাসনও কিন্তু এই বিষয়ে বেশ কঠোর অবস্থানে নিয়েছে। র্যাবের কিন্তু মহাপরিচালক বিজ্ঞপ্তি দিয়েছেন যে যদি কেউ এইরকম গুজব ছড়ায় কিংবা গুজব ছড়ানোর কাজে যদি তারা কোনো ধরনের প্রমাণ মিলে কারোর বিরুদ্ধে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং ছেলেধরা সন্দেহ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং বেশ বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করেও জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যদি কোথাও কোনো জায়গায় ছেলেধরা সন্দেহ কাউকে ধরা হয় তাহলে যেন প্রশাসনকে জানানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো অবস্থাতেই গণপিটুনি দিয়ে আহত করা কিংবা মেরে ফেলা সেটা কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, এমনটি কিন্তু প্রশাসন বেশ কয়েকবার জানিয়ে দিচ্ছে। কিন্তু এইটির পরও কিন্তু দেশে এই বিষয়টি সুরাহা হচ্ছে না এবং বেশ কয়েক জায়গায় কিন্তু গণপিটুনিতে বেশ পাগল, মানসিক রোগী এবং মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ যুবক কেউ কিন্তু বাদ যাচ্ছেন না। দর্শক, এরপরের যে নিউজটি বাংলাদেশ প্রতিদিন তারা সেকেন্ড লিড হিসেবে করে রেখেছে, সেটিও কিন্তু এই ছেলেধরা রিলেটেড। আপনারা জানেন দর্শক, রেনুকে পিটিয়ে হত্যা, তাসলিমা আক্তার রেনুকে কিন্তু রেনু বেগমকে যে হত্যা করা হয়েছিল তার যে প্রধান আসামি তাকে কিন্তু হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। যেমনটি বলছিলাম যে প্রশাসন কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস এবং তারা কিন্তু এই বিষয়ে কাউকে ছাড় দিতে রাজি নয়। রাজধানীর বাড্ডায় আপনারা জানেন দর্শক, সেখানে কিন্তু রেনু বেগমকে যিনি তার ছোট্ট মেয়ের জন্য স্কুলে ভর্তির বিষয়ে জানতে গিয়েছিলেন, সেখানে কিন্তু 2 যুবক তাকে জেরা শুরু করলে তিনি বিব্রত হয়ে যান এবং সেখান থেকে কিন্তু তাকে ছেলেধরা সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই বিষয়টা নিয়ে কিন্তু যে প্রধান আসামি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এমনটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে নিউজ করে রেখেছে। এছাড়াও আরেকটি নিউজ কিন্তু বেশ কয়েকটি আরেকটি নিউজ এই রিলেটেড একটি নিউজ করে রেখেছে, যেখানে ছেলেধরা সন্দেহে এবার চট্টগ্রামে গণপিটুনির শিকার মা। দর্শক, আপনারা এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য যে অশনি সংকেত এমন একটি কিন্তু মনে করছেন দেশের বিশেষজ্ঞরা, এবং যারা এই গুজবে কিন্তু কান দিচ্ছেন এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন কিন্তু তাদের নজরদারিতে রেখেছে, এমনটি কিন্তু জানিয়েছেন। সুতরাং দর্শকবৃন্দ, আপনারা আপনাদের অবস্থান থেকে সামাজিক সচেতনতা গড়ে তুলুন, এটাই কিন্তু সকলের কাম্য হওয়া উচিত। এছাড়া কিন্তু আরেকটি নিউজ, বেশ গুরুত্বপূর্ণ একটি নিউজ বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে করে রেখেছে, যেখানে বলছে ডেঙ্গু দমনে লন্ডন থেকে আনা হচ্ছে ভদ্র মশা। এটি কিন্তু বেশ যদিও একটি অনেকের কাছে যেটি গুজব মনে হতে পারে বা কি অনেকটা আনকমন মনে হতে পারে, কিন্তু সেটি কিন্তু সত্যি এবং এটি কিন্তু ডেঙ্গু দমনে লন্ডন থেকে ভদ্র মশা আনাচ্ছে। দর্শক, ভদ্র মশা কিন্তু আসলে ভদ্র মশা বলতে এখানে বোঝানো হচ্ছে কিন্তু যেখানে জিনোটাইপ টাইপের এক ধরনের মশা, যেটি এডিস মশার সাথে মিশে কিন্তু এই পুরুষ ভদ্র মশাগুলো নতুন প্রজাতির কিন্তু মশা উৎপন্ন করবে, যেগুলোর কামড়ে আর ডেঙ্গু হবে না। এবং এই মশাগুলো যে মশাগুলো জন্ম হবে সেগুলো কিন্তু কয়েকদিনের ভিতরে অটোমেটিক্যালি মারা যাবে এবং এই থেকে কোনো ডেঙ্গু কিংবা অন্য ধরনের মারাত্মক কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই। এমনটি কিন্তু দেশের
ডেঙ্গু যে হারে ছড়াচ্ছে সেখান থেকেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই রিপোর্টটিতে এমনটি বলা হয়েছে। এছাড়া কিন্তু দর্শক আরেকটি নিউজ, বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে তাদের যে স্ক্রলে রেখেছে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ, যেখানে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়লো বড়িতে 1167 টাকা। এটি কিন্তু গত 3 জুলাইয়ের পরে এবার কিন্তু আবার 1000 টাকার উপরে কিন্তু স্বর্ণের দাম বেড়েছে। কেননা আন্তর্জাতিক বাজারে কিন্তু স্বর্ণের দাম বাড়ায় দেশে এই স্বর্ণের দাম বেড়েছে, এমনটি কিন্তু রিপোর্টটিতে বলা হয়েছে। এবং এটি কিন্তু আগামীকাল বুধবার থেকে কিন্তু এই নতুন দামটি কার্যকর হবে, এমনটি কিন্তু জুয়েলার সমিতির বরাত দিয়ে এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক সমকাল পত্রিকায় এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে, সেখানে কিন্তু বলছেন তারা, বাড্ডায় পিটিয়ে হত্যার প্রধান আসামি হৃদয়ে গ্রেফতার। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে তাসনিয়া বেগম রেনু নামক এক মহিলাকে কিন্তু বাড্ডায় ছেলেধরা সন্দেহে কিন্তু পিটিয়ে হত্যা করেছে এবং তার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় যে নিউজটি তারা করে রেখেছে, সেখানে একটু আগেই আমি এই বিষয়টি আলোচনা করেছি। দর্শক, আবারও বাড়ল স্বর্ণের দাম, 1167 টাকা কিন্তু আগামীকালকে থেকেই স্বর্ণের দাম প্রতি বড়িতে 22 ক্যারেটের বড়িতে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং অন্যান্য যে স্বর্ণের 18 ক্যারেট অন্যান্য ভালো মানের স্বর্ণেরতেও কিন্তু প্রত্যেকটিতে কিন্তু দাম বেড়েছে, এমনটি কিন্তু রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া কিন্তু দর্শক আরেকটি নিউজ ও ডেঙ্গু সংক্রান্ত, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 473 জন। কিন্তু সারা দেশের একটি চিত্র, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 473 জন। এমনকি দর্শক, আপনারা জানেন যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু ডেঙ্গুর ভয়ে কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল নিজ কার্যালয়ে যেতেও ভয় পাচ্ছেন। এছাড়া ঢাকার সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন রোগী কিন্তু ডেঙ্গু জ্বরে আহত হয়েছেন এবং হবিগঞ্জের সিভিল সার্জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারাও গেছেন। এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বেশ আতঙ্কর সৃষ্টি করেছে এবং এমন একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে যে গত 24 ঘন্টায় 473 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছ থেকে দৈনিক সমকাল পত্রিকার সর্বশেষ। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকা, যেখানে কিন্তু প্রধান শিরোনাম যেটি করে রাখছে, সেখানে কিন্তু তারা বলছেন, বাড্ডায় গণপিটুনিতে রেণু হত্যার মূল হুতা সেই হৃদয়ে গ্রেফতার। এই নিউজটি কিন্তু প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে এবং এটি কিন্তু একটা বার্তা দিয়ে যাচ্ছে যে গুজব ছড়ানো এবং গুজব ছড়ানোর কাছে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে প্রশাসন যে একটি কঠোর মনোভাব, এই মনোভাব থেকে কিন্তু পুলিশ কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় এবং যে কোনো মূল্যে এইসব গণপিটুনিতে যারা যে কোনো ব্যক্তিকে আহত করবে তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করা হবে এবং গুজব ছড়ানোর কাজে যারা থাকবেন, যারা নেপথ্যে কারিগর থাকবেন, তাদেরকেও কিন্তু আটক করা হবে। এমনটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিট কিন্তু এমনটি ঘোষণা দিয়েছে। এবং আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। এটি কিন্তু এই ছেলেধরা সন্দেহ এবং গুজবের প্রতিরোধ নিয়ে, যেখানে বলছেন যে সারা দেশে গুজব ঠেকাতে প্রস্তুত 61 লাখ আনসার। 61 লাখ কিন্তু আনসার বাহিনীর সদস্য, ওনারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত আছেন যে কোনো ধরনের গুজব ছড়াতে। তাদেরকে ব্যবহার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং তারা যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেফতার করবেন এবং গুজব ছড়াতে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবেন তাদেরকে প্রশাসনের আওতায় নিয়ে আসবে, এমনটি কিন্তু রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এবং দর্শক, আমার কাছে এই মুহূর্তে জাতীয় পর্যায়ের যে একটি পত্রিকা কিন্তু এই মুহূর্তে শেষ পর্যায়ে আছে, যেখানে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কিন্তু তাদের প্রধান শিরোনামে বলছেন, সুযোগ সন্ধানীরা যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এটি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু এমনটি বলেছেন, যাতে কিছু সুযোগ সন্ধানীরা আছেন যারা কিন্তু দেশকে অস্থিতিশীল করতে বেশ সুযোগ সন্ধানী তারা, এবং তারা সুযোগের অপেক্ষায় থাকে যে দেশকে অস্থিতিশীল করা যায় কীভাবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় কীভাবে। এটি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু নিউজটিতে বক্তব্য প্রদান করেছেন ডক্টর আব্দুল হামিদ। তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন যাতে এই বিষয়টা সর্বক্ষেত্রে সব সমাজের সবাইকে এই বিষয়ে কিন্তু এগিয়ে আসতে হবে, যাতে গুজব ছড়ানোর কাজে কেউ যদি দেখা যায় যে গুজব ছড়ানোর কাজে কোনো ধরনের গুজব ছড়াচ্ছে, তাইলে সাথে সাথে প্রশাসনকে জানানোর জন্য। সর্বশেষ যে নিউজটি সেটিও কিন্তু
এই গণপিটুনি এবং এই গুজবের পক্ষেই বলা হচ্ছে যে গণপিটুনির কারণ খতিয়ে দেখা হবে। সেটা কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে এই যে গণপিটুনির কারণে যে যাদের ক্ষতি হচ্ছে এবং গণপিটুনি কেন হচ্ছে, গণপিটুনি কেন দেওয়া হচ্ছে, গুজব ছড়াচ্ছে কারা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই খতিয়ে দেখা হবে। সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। দর্শক, আমি আজকের মতো এখানে শেষ করব। তবে শেষ করার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে, যাতে এই যে গুজব যারা ছড়াচ্ছে এবং যারা গুজবের সুযোগে যারা বিভিন্ন জায়গায় মানসিক ভারসাম্যহীন, পাগল কিংবা বৃদ্ধ কিংবা অপরিচিত যে কাউকে গণপিটুনি দিচ্ছে, এর বিরুদ্ধে আমি, আপনি, আমাদের সকলের অবস্থান থেকে আমরা এর প্রতিবাদ করি, এর প্রতিরোধ করি এবং এইরকম গুজব যাতে আর ছড়িয়ে না পড়ে সে বিষয়ে আমরা প্রশাসনকে সহযোগিতা করি। এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।